সো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু সংলাপ উইথ শোভনিক। যেমনটি কথা ছিল তেমনটি ঠিক ঠিক আসেনি, অর্থাৎ এসেছি মিনিট 20 পরে। কিন্তু এটাও কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, তাই আশা করব যে যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তারা আমাকে মার্জনা করবেন। ইট ওয়াজ আ টেকনিক্যাল হ্যাজার্ড। এনিওয়ে, প্রথমে আপনাকে বলি যে আপনারা সবাই জানেন যে আজকে অতিথি কে আছেন আমার সঙ্গে। তার প্রোফাইলটা সম্পর্কে একটু বলি প্রথমে, আমার বলতে খুব ভালো লাগবে, তবে এত লম্বা সবটা বলতে পারবো না, ছোট্ট করে বলি। ফর্মার জেনারেল ম্যানেজার অ্যাট কনসেপ্ট হসপিটালিটি লিমিটেড, ফর্মার জেনারেল ম্যানেজার অ্যাট দ্য সনেট কলকাতা, অ্যান্ড নাও জেনারেল ম্যানেজার অ্যাট দ্য আনন্দ ইম্পিরিয়াল, শ্রী রাজীব রয় চৌধুরী। স্বাগত। অনেক ধন্যবাদ শোভনিক, আর সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। প্রথমেই লিখলেন রুমা দাশগুপ্ত, ভালো থেকো তোমরা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সব সময়। লিখলেন সর্বাণী ব্যানার্জি, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু ইউ। আচ্ছা, আমি একটা ছোট্ট একটু কাজ করে নেব, সেটা হচ্ছে যে যে গ্রুপে এই লাইভটি আপনারা দেখেন সেই গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে নেব, অর্থাৎ একাশোভনিক.com বা শোভনিক দত্ত মিউজিক একাডেমি এগুলোতে। কিন্তু তার আগে আমার প্রশ্ন থাকবে তোমার কাছে। আজকে তুমি যেখানে রয়েছো, যদি বাই এনি চান্স এখানে না থাকতে, তাহলে তুমি কি হতে বলে তোমার ধারণা? আচ্ছা, তো এর উত্তরটা আমি একটা কবিতার মাধ্যমে লিখি। ফ্যান্টাস্টিক। আমি দেখে পড়বো, হ্যাঁ, কারণ শিওর আমার মনে আর থাকে না শিওর আজকাল। শিওর। লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওকে কবিতার নাম অমলকান্তি। ওকে। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখি ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপরে বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। কোথাও একটা বোধহয় শোভনিকের এই প্রশ্নটার উত্তর আমি এই কবিতার পাঠের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। এখানে রোদ্দুর হতে চাওয়াটা মানেই যে আমি কবি হতে চেয়েছিলাম বা আমি গায়ক হতে চেয়েছিলাম, সেরকম ব্যাপার নয়। আমি রোদ্দুর হতে চেয়েছিলাম, সেই রোদ্দুরটা যে কোনো পরিসরে, রাইট। সেই রোদ্দুরটা যে কোনো ট্রেডে, সেই রোদ্দুরটা আমি যাই করি তার মধ্যেই কিছুটা রোদ্দুরের উজ্জ্বলতা আনতে চেয়েছিলাম। ঠিক। সেটা আজকে হোটেলে রয়েছি, হোটেলেও আনার চেষ্টা করি। ছোটবেলায় একটা কালচারাল পরিবেশে মানুষ হয়েছি। বাবা অনেক ছোট থাকাকালীন একটি গ্রামোফোন, তখন বলতো রেডিওগ্রাম, HMV-র, সেই রেডিওগ্রাম কিনে দিয়েছিলেন যে ছেলে নাকি গান শুনতে শুনতে বড় হবে। আচ্ছা। এবার সেই গান শুনতে শুনতে বড় হতে গিয়ে ওই সময় আমি সত্যি কথা বলতে গেলে বাবা মার্কসিজম ফলো করতেন। রাইট। কোনো একটা জায়গায় আমি ওই পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, সেই গানটাও শিখে ফেললাম। আবার অন্তরার আমার কথাটা মনে এলো না, তুম না তুম, সুরটা মনে হ্যাঁ হ্যাঁ, আছে, নাদির দিদ্দা। সেই 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 গানটাও শুনলাম। আবার সাগর সেনের আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, সেটাও শুনলাম। কি ভার্জিন ভয়েস। একদম।
তো সেই জায়গাটা থেকে আমার যেটা মনে হয়েছে যে চেষ্টা করলে হয়তো একটু গানও গাইতে পারতাম। চেষ্টা করলে বাবা নন্দলাল বাসুর ছবি যে বইগুলো পাওয়া যেত সে সময় সেগুলো এনে দিয়েছিলেন, সেগুলোও হয়তো আঁকাজোকা করতে পারতাম। তো মানুষ চাইলে তো সবই করতে পারে, কিন্তু কোনো একটা জায়গায় পরিবেশ, যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন ড্রিভেন হয়ে মানুষ হয়তো নানা রকম ভাবে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিকে নানাভাবে চলে আসে। আমিও সেইভাবে হয়তো হোটেলিয়ার হয়ে পড়লাম, কিন্তু কোথাও একটা সেই যে একটা কালচারাল সত্তা ভেতরে থেকে গেছে, যেটা কিনা হয়তো চেষ্টা করলে কিছুটা হলেও হতে পারতো। সেই জায়গাটাই আমি এখনো বাঁধা পড়ে আছি। মানে আমি সেই এটি ঘোড়া যে কিন্তু পুরোপুরি লাগাম ছাড়া হয়নি, মানে কোথাও একটা তার লাগামটা ধরে রেখেছে তার ছোটবেলা। এবার সেই লাগাম ধরে থাকা অবস্থাতেই যতটা পারা যায় সেই দিকে আমি দৌড়চ্ছি, এবং দৌড়তে দৌড়তে আমার যে একটা ফুড ফর মাই সোল, সেই ফুড ফর মাই সোল হচ্ছে কিন্তু গান, কালচার, নানা রকম সংস্কৃতি। সেটা খাদ্য সংস্কৃতি হতে পারে, সেটা ট্যুরিজম সংস্কৃতি হতে পারে, সেটা যে কোনো রকমের সংস্কৃতি হতে পারে, সেইগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো তুমি যদি আমাকে এই যে প্রশ্নটা করলে যে তুমি যদি হোটেলিয়ার না হতে কি হতে, আমি বলবো যে আমি হোটেলিয়ারই হতাম। আচ্ছা, তার কারণ দিস ইজ সামথিং, মানে যে কোনো জায়গায় সবসময় মাথায় রাখতে হবে যে তোমার যেটা ভালো লেগে গেল এবং ওপরওয়ালা বা তোমার ডেস্টিনি তোমাকে সেই দিকেই নিয়ে যাবে যেটা তোমার জন্য সুটেবল। রাইট। সেটা যদি তুমি কোনো কারণে চাকরি না করে ব্যবসা করো, বিকজ ইট ইজ সুটেবল ফর ইউ। এক্স্যাক্টলি। তুমি যদি, যেমন তুমি একজন কর্পোরেট যে কিনা সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে, আমি যদি সেটাকে সুখ স্বাচ্ছন্দ্য ধরতে পারি তবে পারসেপশন সেই জায়গা থেকে, অর্থাৎ একটা লেম্যান ভাববে যে একটা কর্পোরেট যে জার্মানিতে বসে কাজ করছে সে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তার যে প্যাশন, অর্থাৎ গান, কবিতা, কৃষ্টি, শিল্প, তার পেছনে দৌড়ে সে সবকিছু ছেড়ে দিয়ে চলে এলো কোথায় না, একা সৌবনিক। তো এই যে একা সৌবনিক, তাহলে কি আমি বলবো তুমি একা সৌবনিক না হলে কি হতে, তুমি একা সৌবনিকই হতে। দিস ইজ ডেস্টিনি and this is what you love and this is your passion. ঠিক সেই জিনিসটাই আমার সাথেও ঘটেছে। আমাদের দুজনেরই কোথাও একটা লাগাম ধরা আছে, একদম লাগাম আমরা ছাড়া হইনি। তার কারণ ছোটবেলাকার কিছু কিছু জিনিস কোথাও একটা আমাদের মধ্যে কিন্তু স্টিল ওয়ার্কিং ইনসাইড আস, and that is something which helps us to progress and progress. বাংলায় চরৈবতী। ঠিক, দুর্দান্ত বললে। আমি আপনাদেরকে একটু বলি, এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সবার উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি। আমার কোথাও মনে হয়েছে আমরা সারা জীবন ধরে মানুষকে চেনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু সব থেকে সহজ উপায় অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় যে যদি একজন মানুষকে জিজ্ঞেস করা যায়, আচ্ছা তোমার পছন্দের 5টা গান বলবে, এবার সে যদি তার 5খানা পছন্দের গান আপনাকে বলে, তাহলে কিন্তু আপনি অত্যন্ত সহজে দ্য ম্যান ইনসাইড দ্য ম্যান সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। সেই মানুষটার ভেতরের মানুষটাকে আপনি খুব সহজে উপলব্ধি করতে পারবেন বলে আমার ধারণা। তো আমি আজকে সকালে কথা হচ্ছে ফোনে, আমি জাস্ট ক্যাজুয়ালি বললাম যে আচ্ছা তোমার পছন্দের 5টা গান আমাকে একটু পাঠাবে। তো আমাকে 5টা নয়, প্রায় 35টা গান পাঠিয়েছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে এই, আমি চমকে গেলাম। আশে কিভাবে এভাবে মিলছে পছন্দের তালিকা। যে গানগুলো ভীষণভাবে, কোনো গান শুনে বড় হয়েছি, কোনো গান শুনে কেঁদে ফেলেছি, কোনো গান এখনও সারাক্ষণ গুনগুন করে গাইছি, প্রফেশনালি গাইছি না হয়তো সেই গানটা, কিন্তু সেই গানগুলোই তালিকা হয়ে চলে এলো আমার কাছে। আমি যেটা করব আজকে সেটা হচ্ছে প্রথমে দেখে নেব কে কে লিখছেন, তারপর আমি বলবো কি করব আজকে। রুমা দাশগুপ্ত, এগিয়ে চলো, এক্স্যাক্টলি, খুব সত্যি কথা। তনুশ্রী এম চ্যাটার্জি, শুভ সন্ধ্যা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। বাদল দে লিখছেন শুভ সন্ধ্যা, রাজীব দাদা অফুরান শুভেচ্ছা, শুভকামনা, আবার দেখা হলো। ঠিক তাই, আবার দেখা হলো। শামীমা আক্তার লিখছেন শুভ সন্ধ্যা। শামীমা আক্তার আরও লিখছেন, আজকের সম্মানিত অতিথি শ্রদ্ধেয় রাজীব দাদা এবং শ্রদ্ধেয় শোভনিক দাদাকে স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময় এবং অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। বাদল দে লিখছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা দারুণ আবৃত্তি করলেন রাজীব দাদা। আরে করবেন না কেন,
ওই যে বললাম ম্যান ইনসাইড 1 নম্বর 2 নম্বর ওরকম একটি কণ্ঠ, দুটো মিলিয়ে মারাত্মক ব্যাপার হয়ে যায় সবসময়। তো এবার যেটা কথা, শামীমা আক্তার লিখছেন, কি চমৎকার করে বললেন রাজীব দাদা, রোদ্দুরের আলোয় আলোকিত, একেবারেই তাই। মহসিনা খাতুনকে ট্যাগ করেছেন শামীমা আক্তার। নয়না আফরোজ লিখছেন, খুব সুন্দর লাগলো কবিতা আবৃত্তি। ঠিক কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত সংলাপিত শ্রবণীকে। সর্বাণী ব্যানার্জি লিখছেন, অন্তরা নাদের দিনা তুম না তুম তা না না নাচো তো দেখি আমার পুতুল সোনা। হ্যাঁ একেবারে তাই, হ্যাঁ গানের কথাটা তুমি লিখে দিলে। শামীমা আক্তার লিখছেন, সোমা লারি মল্লিক ট্যাগ করছেন এবং উনি অনেকেই ট্যাগ করলেন, থ্যাংক ইউ ফর ট্যাগিং। তারপরে লিখছেন, না আমি এখনও ট্যাগ পাচ্ছি, দুই প্রিয় মুখের চমৎকার আলাপন, খুব ভালো লাগছে, লিখছেন শামীমা আক্তার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। সর্বাণী ব্যানার্জি লিখছেন, কালচার যখন সোলের সাথে মেশে তখন সব কাজেই তার ছায়া পড়ে, মিউজিক ডিজাইনিংয়ের মতন ফুড ডিজাইনিংও একটি আর্ট। এক্স্যাক্টলি সো, খুব সুন্দর করে লিখলে গো তুমি। শামীমা আক্তার লিখছেন, দুই গুণীজন একসাথে অন্যরকম অনুভূতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শামীমা আক্তার আরও লিখছেন, হ্যাঁ ট্যাগ করছেন, ফাইন। আচ্ছা, যে কথাটি বলবো বলেছিলাম, তো সেই গানের লিস্ট যখন এলো আমি চমকে গেলাম যে কী করে মিলতে পারে পছন্দের তালিকা একজনের সঙ্গে আরেকজনের এরকম হুবহু। তো আমি যেটা করব সেটা হচ্ছে, পছন্দের তালিকা তোমার গানগুলো আমি একটু একটু করে এখান থেকে প্লে করব। যদি সম্ভব হয় কেন সেই গানটি তোমার পছন্দ এবং তার সাথে যদি কোনো স্মৃতি জড়িয়ে থাকে বাই এনি চান্স, তুমি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। সো আমি প্রথম গানে যাচ্ছি। আচ্ছা, আগে একটা কথা বলি, যেভাবে যে অর্ডারে গানগুলো আমার কাছে এসেছিল আমি সেই অর্ডারে গানগুলোকে শোনাতে পারবো না, এই কারণে তখন যখন সেটা একটা পেন ড্রাইভের মধ্যে ভরা হলো ওটা অ্যালফাবেটিক্যালি নিয়ে নিল। তো যেভাবে আছে এখন আমি সেভাবে যাই একটু। आजा शाम होने आई, मौसम नीली अंगड़ाई, आजा शाम होने आई, मौसम नीली अंगड़ाई, तो किस बात की है लड़ाई। तू चल আচ্ছা, এই গানটা मैं आ শুনতে শুনতে হঠাৎ কেন তোমাকে পাঠিয়েছিলাম তার কারণ, প্রথম বোধহয় এই গানটাতে ভাগ্যশ্রী এবং সেই পায়রা এবং সালমান খান। এই তিনজনকে দেখে মনে হলো যে প্রেম বোধহয় এটাই, আরে বাহ, এর বাইরে বোধহয় আর কোনো কিছু হতে পারে না। কি দারুণ করে সংক্ষেপে প্রেমের বললে গো কথা, তুমি। হ্যাঁ হ্যাঁ, প্রেমের ভাষা, প্রেমের প্যাশন, বোধহয় এটাই। এবং হয়তো সেই সময় মনে হলো যে প্রেম মানেই বিং আ ফ্রেন্ড, ফ্রেন্ডসদের মধ্যে দের ইজ নো থ্যাংক ইউ, দের ইজ নো সরি, সামওয়্যার এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও এবং ফ্রেন্ডস থেকে একটা টুপি ছিল মনে আছে। কারেক্ট। এই জিনিসগুলো কোথাও না কোথাও খালি আমাকে নয়, ওই সময় আমরা যারা বড় হয়েছি আমরা কিন্তু প্রত্যেকে ইন্সপায়ার্ড হয়েছি। একটা নতুন কালচারকে ইন্ট্রোডিউস করেছে। কারেক্ট। এবং সেই জায়গাটাতে ফার্স্ট টাইম আমরা দেখলাম যে একটি বড়লোক বাপের ছেলে, একজন গরিব, মানে তথাকথিত গরিব, তথাকথিত সেরকম ভাবে সে গরিব নয়, বাট মিডল ক্লাস ফ্যামিলিতে সেই বাবার মেয়ে, সেখানে মেয়েটিকে পাওয়ার জন্য কিভাবে সালমান খান তার সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিল, মানে একটা অদ্ভুত রকমের একটা চিন্তাধারা এবং একটা অদ্ভুত রকমের ড্রাইভ। ওই সময় আমার মনে হয় প্রতিটা ইউথকে পাগল করেছে। আমি ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করবো আমার মতন করে। নিশ্চয়। আমার কোথাও মনে হয়েছে সালমান খানের অ্যাপিয়ারেন্সটা একটু ভাবো, সো কল্ড কোট আনকোট হিরো লুকটা কিন্তু তখন ছিল না, তখন ছিল না, জাস্ট নেক্সট ডোর একটা বয়, ছাপোষা একটি ছেলে এবং একটি খুব সিম্পল মেয়ে, তাদের একসাথে বড় হয়ে ওঠা, ফ্যামিলির একে অপরকে চেনা এবং সেখান থেকে বন্ধুত্ব কখন ভালোবাসা হয়ে গেল এবং সেই ভালোবাসা পাওয়ার জন্য সেই ছেলেটির প্রচুর কষ্ট, প্রচুর এফর্টস, প্রচুর খাটাখাটনি, মানে যেরকম ভাবে কাজ করতো আর কি, সেগুলো দেখে বোধহয় ওই ইউথ জেনারেশন তখন ভাবছে প্রেম করতে হলে বোধহয় এরকম ভাবে করতে হবে, এরকম ছাড়া প্রেম হবে না। তো কোথাও একটা এই গানটা আমার মাথার মধ্যে ঢুকে গেল এবং আজকে 14 বছর আমার বিয়ে হয়ে গেছে এবং আমার আজকের সব থেকে ভালো বন্ধু আমার বউ নাফিসা। তা সত্ত্বেও আমার মনে হয় যে this still can be a ideological love song. The reason is কোথাও একটা the culture of marriage বা
আমরা যেটাকে বলি ইনস্টিটিউশন অফ ম্যারেজ, সেটা যেন আস্তে আস্তে একটা ব্যাকসিটে যাচ্ছে। এবং লোকে আস্তে আস্তে এই যে আমাদের যে সাত পাক বা আমাদের যে প্লেজেস যেগুলো নিতে হয়, সেগুলো যেন খুব ছাপোষ, মানে ছাপোষ না, খেলো খেলো হলে হলো, না আচার হলে নেই। আচার সর্বস্ব একদম শুধুমাত্র। ওই জিনিসটা থেকে কোথাও একটা বোধহয় এই ধরনের যে কালচার, এই ধরনের যে মুভিজ, কেননা আই এম আ মুভি বাফ, আমি অন্য কাজ আর সিনেমা এর বাইরে আমি কিছু ভাবি না। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার কিন্তু মনে হয়েছে যে এই একটা পার্টিকুলার সিনেমা একটা প্যারাডিম শিফট এনেছিল, রাইট, ফ্যান্টাস্টিক্যালি সেড। এবং সেই প্যারাডিম শিফটটা আমার মনে হয় যে আমাদের হিন্দি সিনেমায় এলো, কেননা আমরা তো প্রত্যেকেই হিন্দি সিনেমাকে একটা আইডিওলজির জায়গায় নিয়ে গেছি। উই আইডিয়েট উইথ ইট, উই স্লিপ উইথ ইট, উই ড্রিঙ্ক উইথ ইট, উই ইট উইথ ইট। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু দিস, অ্যাকর্ডিং টু মি, ওয়াজ আ আইডিয়াল সং উইচ ডিফাইন্ড লাভ। বাহ, ক্যা বাত। এবং সেই জায়গাটা থেকে আজকে যখন তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমি আমার বউকে আবার বললাম একটু টাইপ করো তো, বউ আমাকে জিজ্ঞেস করছে কি হলো তোমার, তুমি আবার এইসব গান কেন শুনছো বা বলছো। আমি বললাম, না না ভয় পেও না, আমিও ভয় পাচ্ছি না, তুমিও পেও না। এই হলো গিয়ে এই গানটি। So it was exclusive on সংলাপ with শোভনিক, perhaps. একদম একদম। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন শুভ সন্ধ্যা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। বাদল দিয়ে লিখছেন রাজীব দাদা, আপনাকে দেখেই সুস্বাদু খাবারের সুঘ্রাণ পাচ্ছি এবং অবশ্যই নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ ভাবনার অফুরান মিল খুঁজে পাচ্ছি। আরও পাবেন, জাস্ট সঙ্গে থাকুন। কি অসাধারণ কাটবে আজকে সন্ধে, নিজেই ভাবতে পারছি না। তো ম্যান এ পেয়ার কিয়া লিখছেন সর্বাণী মুখার্জি, এক্স্যাক্টলি সো। সর্বাণী মুখার্জি ব্যানার্জি আরও লিখছেন আজা শাম হনে, কি মজার কথা হচ্ছে মাঝে মাঝে আমি গলা নকল করতে ভালোবাসি। তো আমি যখন এসপি বালাসুব্রমণ্যমের গলা নকল করতাম এই গানটাই গাইতে, আজা শাম হনে আয় মৌসম নে দি আংড়াই, এই করতাম। আর কি আশ্চর্য, এই গানগুলো মিলে যাচ্ছে কি করে ভগবান জানে। তো শামিমা আক্তার লিখছেন ওয়াও, সত্যি বলেছেন রাজীব দাদা, এই মুভিতে মনে হয়েছে প্রেম মনে হয় এমনই। ঠিক কথা, অসাধারণ বিশ্লেষণ তিনি লিখছেন। এবং লিখছেন নাফিসা বৌদিকে শ্রদ্ধা জানাচ্ছি। এই অবধি, এখনো অবধি কমেন্ট। আমি চলে যাব নেক্সট সঙ্গে। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। এটার যদি আমি বলি কিভাবে, তাহলে আমি তোমাকে প্রথমেই একটা কথা বলেছিলাম যে বাবা একটা সময় মার্কসিজমের সাথে ভীষণভাবে জড়িত ছিলেন, এবং গণসঙ্গীত আমি ভীষণ কাছ থেকে শুনেছি ওই সময়। রাইট। রুমা গুহ ঠাকুর তার করার গণসঙ্গীত, আমাদের তোমার হয়তো মনে আছে যে ওই সময়ে আমাদের যারা পার্টিতে ছিলেন স্ট্রেংথে, তাদের যখনই কোনো রকমের ফাংশন হতো এই গানগুলো বাজতো, এই গানগুলি হতো একেবারে তাই। ওই ছোটবেলা মানুষ মানুষের গানগুলোকে জন্য, হ্যাঁ, বারবার হ্যাঁ, শুনেছি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এই যে কথাগুলো, এগুলো কোথাও আমাকে হন্ট করে আজও। এবং আমার যখন ভীষণ মন খারাপ হয়, আমার কিছু ভালো লাগে না, আমি বিলাসপুরে থাকি, বাবা ব্যারাকপুরে থাকেন, মা মারা গেছেন প্রায় 26 বছর, যখন খুব মন খারাপ হয় আমি এই গানগুলো খুব জোরে বাড়িতে চালাই এবং আমি এগুলো শুনতে থাকি। And somewhere they give me a chance to relive those good times. I go back. এবং অ্যাসোসিয়েশন থিওরি, কারেক্ট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, গঙ্গা আমার মা, পথে এবার নামো সাথী, পথে হবে পথছে না, এই যে গানগুলো আমাদের সলিল বাবুর, এই গানগুলো কোথাও একটা, তুমি যদি বলো যে কেন, তাহলে দিস টেকস মি ব্যাক টু মাই রুটস। আমি আরেকবার ছোট্ট একটা কথা বলবো। নিশ্চয়ই। মানে
কোয়েন্সিডেন্টালি বিলাসপুরেই যে গানটির শুটিংটা হলো উদাসী মন আমার, সেই গানের মধ্যে এই লাইনটাই ছিল, অসাধারণভাবে লাগলো, যে অচেনা শহরে চেনা সুরে গান। কারেক্ট, একদম একদম। একটা অচেনা শহর কি করে চেনা হয়ে উঠতে পারে গানের হাত ধরে। দেখো, আমি তোমাকে আরও একটা কথা বলি, যেটা আমি তোমাকে ক্যামেরায় আসার আগে বলছিলাম, যে আমরা তো প্রত্যেকেই তোমার এখানে ডেল কার্নেগির একটা বই দেখলাম, দেখেই কথাটা আমি জিজ্ঞেস করলাম তুমি ডেল কার্নেগি পড়ো, তো তুমি আমাকে বললে যাবো না। বাট কোথাও এটা আমার মনে হয় শিব খেরা বলো, ডেল কার্নেগি বলো, বা জাহিদ গাঙ্গজি বলো, বা আরো অনেকে আছে যাদের বই আমাদের নাকি পড়তে হয়েছে কোনো সময় বা পড়তে হয় কোনো সময়। আমার কোথাও একটা মনে হয় যে সেই জিনিসটা মানুষকে এনকারেজ করতে পারবে বা ইন্সপায়ার করতে পারবে, যেটা তার ভেতরের সত্তাটাকে জাগাতে পারে। রাইট, ইট ইজ নট ওয়ার্ডস অলওয়েজ। রাইট। দেখো, কোনো একটা জায়গায় এরকমও তো হয় যে আমরা স্বামীজির ভাষণ শুনলে ভীষণভাবে উদ্দীপ্ত হই। আমরা অনেক জ্ঞানী গুণীজন আছেন, আমি তাদের নাম নিতে চাই না, তার কারণ আমি আমাদের আড্ডাটা কোনো রঙের নয়। তো কিন্তু তার মধ্যেও যারা জ্ঞানী গুণীজন, তাদের অনেকের কথা শুনলে আমরা উদ্দীপ্ত হই, আমরা ইন্সপায়ার হই। গান ইজ ওয়ান থিং which actually touches your soul, your stomach, রাইট, your brain, your ইনস্ট্যান্টলি। entire body. আমি যদি আয়ুর্বেদের দেখানো যে সুষুম্না কাণ্ড বলি আমরা, পুরো যেটা ব্রেন থেকে একদম নিচ অব্দি পুরো কাণ্ডটা যেটা কানেক্ট করছে, এই কাণ্ডটাকে কিন্তু উদ্দীপ্ত করে, বা এই কাণ্ডটাকে কোথাও একটা কি কথাটা ইউজ করি আমি, তোমাকে যদি বলি হেল্প করো আমাকে, মানে ইটস লাইক আ ক্যাটালিস্ট। তো গান এমন একটা, তখন তুমি পিটুইটারি গ্ল্যান্ডের তখন কথা আমি বলেছিলে। পিটুইটারি বলেছিলাম, বাট সুষুম্না কাণ্ড যেটা, Right, exactly. যেটা ব্রেন থেকে নিয়ে পুরোটা আমাদের কাণ্ডটাকে কানেক্ট করছে, সেইটাকে কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু উদ্দীপ্ত করছে, মানে ignition, just like ignition. ইগনাইট করছে, Ignite করা। ইগনাইট করছে। সেটা আমার কোথাও মনে হয় সেটা গান। যার খিদে পাচ্ছে না তাকে গান শোনাও, একদম একদম তার কিন্তু একদম। খিদে পাবে। হ্যাঁ, পাবে। যার মন ভালো নেই তাকে গান শোনাও, তার মন ভালো হবে। যার কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না তাদের গান শোনাও, তাদের মনোযোগ ক্ষমতা বাড়বে। সো মিউজিক ইজ আ থেরাপি, অ্যান্ড আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু মিউজিক লুকিয়ে আছে। আমাদের ছোটবেলায় শোনা মিউজিক, আমাদের বাড়তে বাড়তে শোনা মিউজিক, আমাদের বড় হয়ে ওঠার মিউজিক, বড় হয়ে ওঠার পরের মিউজিক, শেষ বয়সের মিউজিক, একদম প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মিউজিক। মিউজিক। তার কারণ এই পৃথিবীটা কিন্তু 7টা সুরের ওপরে দাঁড়িয়ে আছে। তো সেই সুরগুলোর উপরেই যখন গোটা ইউনিভার্স, আমি আরে হ্যাঁ তুমি বলো, আমি আরেকটা মজার ঘটনা মনে পড়ে গেছে। এনিওয়ে তুমি বলো। সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, তোমার ওই যে বললাম যে কি করে আমি এক যাযাবর, কোথাও একটা এই সঙ্গীতটা বোধহয় আমার ভেতরে ঢুকে রয়েছে। কোনো না কোনো সময় কোনো না কোনো সত্তাতে এই মিউজিকটা বেরিয়ে আসে। রাইট। সুতরাং আজকে যখন তুমি বললে যে তুমি মিউজিকগুলো লিখে পাঠাও, দেখো আমি কিন্তু কিছু না ভেবে র্যান্ডম আমার বউকে বলছিলাম টাইপ করো আর পাঠাও, তো ওরও হাত ব্যথা হয়ে গেল একটা সময় যে তোমার আর কি কি গান ভালো লাগে। কারণ দেখো গান তো প্রচুর আছে, এগুলো ইনস্ট্যান্টলি মাথায় আসছে। যেগুলো ইনস্ট্যান্টলি মাথায় আসে, ইউ অ্যাকচুয়ালি কানেক্ট উইথ দেম ফাস্ট। এক্স্যাক্টলি। তো দিজ আর সংস অফ মাই লাইফ, Right. আই উড সে। তুমি যে সুন্দর করে বললে না যে মানে 7টা সুরের উপর দাঁড়িয়ে আছে, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। আমি তখন ক্লাস 9-এ একটা অ্যাডমিশন টেস্ট দিচ্ছি কোচবিহারের জেনকিন্সে। তো ভাব সম্প্রসারণ এসেছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তো আমি না বরাবর আমার একটা খুব কম শক্তি রয়েছে, মানে উইকনেস আমার, সেটা হচ্ছে আমি মুখস্থ করতে পারি না, ভালো লাগে না। হ্যাঁ, আমি পড়ি আদ্যপান্ত। ইভেন আমি বাংলা পরীক্ষার আগের দিন দেশ পড়তাম খুব। দেশ পড়ে আমি আমার ওই ফ্লেভারটাকে আনতাম ভেতরে। তো ইট ওয়াজ মাই স্টাইল। তো আমি ওই ভাব সম্প্রসারণ এলো, আমি প্রথম লাইন লিখলাম যে সেটা হচ্ছে যে এই পৃথিবী সুরের রাজত্ব, একটু ছন্দ পতন শেষ করিতে পারে সবটুকু। হ্যাঁ, অর্থাৎ পিপিলিকার পাখা থাকবার কথা নয়, পাখা উঠলো মানে ছন্দ পতন হলো। হ্যাঁ, তো আমার মনে আছে আমি যখন পরে ভর্তি হলাম, আমি অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলাম, গিয়ে শুনলাম সত্যেন লাহিড়ী ছিলেন আমাদের বাংলার টিচার, উনি স্টাফ রুমে এবং ক্লাস 11-12 ক্লাসে সেই ভাব সম্প্রসারণটা পড়ে পড়ে শুনিয়েছিলেন। হ্যাঁ, তো সেই তোমার এতদিন পরে তুমি আমার ঠিক সেই কথাটাই বললে। দেখো তার উপরেই তো আমরা দাঁড়িয়ে। কে কি লিখছেন দেখে নেই।
রাজীব দাদার কণ্ঠে একটা গান শুনতে চাই, শামীমা আক্তার লিখছেন কিন্তু। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, দারুণ ভূপেন্দার গান সত্যি আমাদের ভীষণভাবে নাড়া দেয়। একেবারেই তাই। আহা নস্টালজিক হয়ে গেলাম, আমি এক যাযাবর লিখছেন শামীমা আক্তার। অনাদিকাল থেকে, আচ্ছা এটা পড়েছি, তবে অনাদিকাল থেকে প্রেমের বিভিন্ন বিশ্লেষণ পাচ্ছি, তবে আজকে আপনার এই প্রেমের অর্থটা বেশ সহজ ও সুন্দরভাবে বললেন, ভালো লাগলো। লিখছেন রুমা হালদার নাগ। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন, খুব ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, শুভ সন্ধ্যা। মার্ক্সীয় দর্শনের মতাদর্শ তো এমনই, লিখছেন শামীমা আক্তার। সর্বাণী ব্যানার্জি লিখছেন, এক্স্যাক্টলি সো। শামীমা আক্তার আরও লিখছেন, আজ কিন্তু আমরা দ্বৈত সঙ্গীত শুনতে পারি, সম্ভব হবে প্লিজ? আচ্ছা, অবশ্যই চেষ্টা করব। সঙ্গীতের কি অপূর্ব ব্যাখ্যা, মনের ক্ষুধা মিটে যায় গান শুনে, মানসিক প্রশান্তি দেয় সঙ্গীত, লিখছেন শামীমা আক্তার। একেবারে তাই। জুই ভট্টাচার্য লিখছেন, মিউজিক থেরাপির বিকল্প নেই, খুব ভালো লাগছে আজকের আলোচনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। মহসিনা খাতুন লিখছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, ভীষণভাবে উপলব্ধি করি গানকে অনেক ক্ষেত্রে থেরাপি হিসেবে ধরে নেওয়া যেতে পারে, একেবারেই তাই। শামীমা আক্তার লিখলেন, পিপিলিখার পাখা হয় মরিবার তারা, অসাধারণ বললেন দাদা। ঋতিক রায়চৌধুরী লিখছেন, খুব এনজয় করছি। সর্বাণী ব্যানার্জি লিখছেন, ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ সিংস ডিফারেন্ট সংস অফ লাইফ, এক্স্যাক্টলি সো। এই অবধি এখন কমেন্ট, আমি চলে যাব পরবর্তী গানে। র্যান্ডাম প্লে করছি কিন্তু, ছোট্ট করে এক টান করে চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মানুষটাকে, যিনি বসে আছেন আপনাদের সামনে ক্যামেরার সামনে। এই মানুষটির যে পরিচয় পরিচিত, তার ভিতরে আরেকটা যে মানুষ বাস করে প্রতি মুহূর্তে, তাকে একটু একটু করে ডিসক্লোজ করার চেষ্টা করছি এভাবেই। बड़े अच्छे लगते हैं बड़े अच्छे लगते हैं क्या? ये धरती ये नदिया ये रहना और तुम बड़े अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना। দেখো, এই গানটার পেছনে আমি এটা খুব সিম্পল একটা ট্যাগলাইন ইউজ করি, বলো। পেপসির ইয়ে দিল মাঙ্গে মোর। আরে কে বাত। তুমি বলবে কেন? হ্যাঁ, এই গানটাই ওই যে বাচ্চা মেয়েটি জিজ্ঞেস করছে আর কি, ওটাই তো প্রেম, ওটাই তো প্রেম। ওই নিজের কথাটা শোনা। और तुम, এই যে और तुम মানে দিল মাঙ্গে মোর, এইটা কোথাও না। যখন আমি সিনেমাটা দেখছিলাম, তখন ছোট, বয়সটা মনে পড়ে না, বাট তখন আমার মনে আছে আমাদের বাড়িতে একটা সময় ছিল যখন বাবা আর মা ভাবতেন যে টিভি আনবো আমি ছেলে 10th পাস করার পরে। কিন্তু ছেলে তো মুভি পাগল, সেটা আর বাবা মাকে বলিনি কোনোদিন। সেটা কোন ক্লাস থেকে? সেটা প্রথম থেকেই বাহ। আমি মুভি দেখতে ভীষণ পাগলামো করতাম, বাহ। এবং সেটা হয়তো আমি পেয়েছি আমার বাবা মায়ের থেকেই। তার কারণ হচ্ছে আমি বড় হয়েছি হলদিয়া বলে একটি শহরে, দারুণ লাগে আমার শহরটা, দুর্দান্ত। এবং সেখানে বাবা কাজ করতেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে, এবং আমাদের যে ক্লাব ছিল সেই ক্লাবে প্রতি মঙ্গলবার আর শুক্রবার সিনেমা দেখানো হতো, এবং টিকিটের দাম তখন পড়তো 2 টাকা। আচ্ছা, যথেষ্ট দাম কিন্তু। হ্যাঁ, ওই সময় যথেষ্ট দাম। হ্যাঁ, এবং আমি অনেক মুভি ওই সময় মায়ের সাথে বাবার সাথে ওই ক্লাবে বসেই দেখেছি। এবং আমার মনে আছে যে যখন বাবাকে অনেক সময় বলতাম দাও না 2 টাকা, বাবা দাই আবার তুমি সিনেমা দেখবে। তো আমরা কি করতাম, ক্লাবের মধ্যে কিছু বিচ্ছু ছেলেপিলেরা আমরা নানান ফাঁক ফোকর খুঁজে বের করতাম, ঠিক
আছে? এবার ক্লাব মানে কি বলতো, যে একটা হল ছিল যেখানে ব্যাডমিন্টন কোর্টস ছিল। আচ্ছা, এবার সেই ব্যাডমিন্টন কোর্টের ঠিক সামনেই একটা স্টেজ, তার উপরে স্ক্রিন। ওকে, এবার সেইখানটা একটা ব্যালকনিও ছিল ওপরে, আচ্ছা, যেখানে তোমার ওই চেয়ার টেয়ার সব রাখা থাকে। তো ওর যে ছিটকিনিটা না, ওটা বাইরে থেকে অনেকে জানতো না সেটা। তা আমরা কিছু বিচ্ছু ছেলে মিলে গিয়ে ওই ছিটকিনিটা খুলে ভেতরে ঢুকে কিছু সিনেমা দেখতাম। এবং কালু কাকু বলে একজন ছিলেন, আজকেও আমার মনে আছে, উনি সেই ক্লাবের লাইব্রেরিয়ান কাম, যখন মুভি চলতো হি ইউজ টু বি দ্য তোমার ওটাকে কি বলে যেটা দিয়ে মুভিটা দেখায়, প্রজেক্টর। হি ওয়াজ দ্য প্রজেক্টর অপারেটর। তো কালু কাকু যদি জানতে পারতো তাহলে ছাল গুটিয়ে দিত, বাবাকে কমপ্লেন করে দিত, তোমার ছেলে কিন্তু এরকম করেছে। তো এরকম আমি প্রচুর মুভি দেখেছি এরকম ভাবে। তো তখনই এইরকম একটি সময়ে এই সিনেমাটি, আমার নাম মনে নেই, বাট এই সিনেমায় গানটি আমার মনে আছে, যে পরের দিন বোধহয় মেয়েটি বাপের বাড়ি চলে যাবে, এরকম কিছু একটি ব্যাপার। এবং সেই রাত্রিবেলা বাচ্চা ছেলে এবং মেয়েটি গান করছে, এবং তখন মেয়েটি জিজ্ঞেস হচ্ছে আর কে, বলছে আর তুমি। অর্থাৎ এই যে এত কিছু ভালো লাগছে, সঙ্গে তুমি আছো বলে, কারেক্ট, তুমি না থাকলে এগুলো সবগুলোই খারাপ। কারেক্ট। তো এই যে ব্যাপারটা, ইয়ে দিল মাঙ্গে মোর। এবং পরে আমার যেটা হয়েছে, আই হ্যাড দ্য গুড ফরচুন টু সিট উইথ অমিত, মানে অমিত কুমার, আমার কলকাতার হোটেলে। ইভ্যালুয়েশন হয়নি কিন্তু ভদ্রলোকের, না, একদমই হয়নি। এবং তুমি বিলিভ করবে না, কিশোর বাবুর জন্মদিনে, মোস্ট প্রবাবলি হিজ 75th অর সামথিং, আমার ঠিক মনে নেই, রাত 12টার সময় উনি সনেটের স্যুট রুমের ভেতরে কেক কেটেছেন। আমরা অনেকেই ছিলাম, অ্যান্ড হি স্টার্টেড সিঙ্গিং হিজ ফাদার্স সং। এবং এটা একটা অমিত কুমারকে দেখেছি। আরেকটা অমিত কুমারকে দেখেছি, অমিত দা কি খাবেন, বিরিয়ানি করে দিও। আচ্ছা ঠিক আছে, করে দেবো। অমিত দা একটু বারে আছে শোনাবেন, এটা কি বিরিয়ানির দাম? না না, এটা বড় ভালো লাগে আপনার গলা। তো আমি এইরকম তোমার সাথে যেরকম বসে আছি, এরকম ভাবে অমিত কুমারের গলায় এই গানটা দুকলি শুনেছি। এতটাই আমার এই গানটা ভালো লাগে। তো এটার মাধ্যমে আমি তোমাকে একটাই কথা বলবো, সেই ছোটবেলার স্মৃতি। অর্থাৎ আজকে যে গানগুলো আমি তোমাকে কোথাও না কোথাও পাঠিয়েছি, সবগুলোর মধ্যেই আমার হলদিয়ার স্মৃতি কোনো না কোনো ভাবে আচ্ছা লুকিয়ে রয়েছে, অ্যাপার্ট ফ্রম আ ফিউ যেগুলো হয়তো তারপরে এসছে, সেগুলো দিক হলদিয়ায় আমি আর তখন ছিলাম না। তবে এটার মধ্যে কিন্তু হলদিয়ার একটি স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেক কিছু লিখছেন, আমি একটু দেখিনি কে কি লিখছেন। প্রতিটি মানুষই মনে মনে যাযাবর, ভূপেন হাজারিকার এই গান তাই এত প্রিয় সবার, লিখছেন শারমিন জাহান, ফ্রান্স থেকে লিখছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, বড্ড সত্যি কথা লিখলেন। রাজেশ হাজরা লিখছেন, স্যার আমি শেফ রাজেশ, আপনাকে নতুনভাবে দেখে ভালো লাগছে, থ্যাঙ্কস। আচ্ছা, শাবিলা রাশন লিখছেন, ইয়ে নদিয়া और तुम, এক্স্যাক্টলি সো, বড়ে अच्छे लगते हैं। রাজেশ হাজরা আরও লিখছেন, একটা গান শুনবো স্যার, ঠিক। শামীম আক্তার লিখছেন, আজকের সংলাপ একেবারেই ভিন্ন রকম, খুব ভালো লাগছে, মানে রিয়েলি সং লাভ হচ্ছে আর কি, গান নিয়ে কথা হচ্ছে এবং গানের বিশ্লেষণ হচ্ছে, সবকিছু হচ্ছে, গানেই রয়েছে একেবারেই। নাফিসা জাহান লিখছেন, और तुम। সাবিলা রাশন লিখছেন, ভীষণ ভালো লাগে গানটা, একেবারেই তো তাই। জুই ভট্টাচার্য লিখছেন, বড্ড প্রিয় গান, বড়ে अच्छे लगते हैं। শামিমা আক্তার লিখছেন, কিয়া কন বড়ে अच्छे लगते हैं, হ্যাঁ আচ্ছা। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন, খুব সুন্দর বিশ্লেষণ, একেবারেই তাই। সর্বাণী ব্যানার্জি লিখছেন, খুব প্রিয় গান। শামীমা আক্তার লিখছেন, লুকিয়ে কখনো কি মুভি দেখেছেন রাজীব দাদা? এই তো সেই কথাই তো হলো এতক্ষণ ধরে। শামীমা আক্তার আরও লিখছেন, তুমিহীন দুনিয়া অচল, একেবারেই। শামীমা আক্তার আরও লিখছেন, বিরিয়ানি ফ্লেভার পাচ্ছি কথার মাঝে। আচ্ছা, ছন্দা সরকার ভালো লাগছে লিখেছে, তোমাকে অনেক শুভেচ্ছা ছন্দা, সবসময়। এবার চলে যাব নেক্সট সং, দেখে নেব কি গান রয়েছে। দিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং বলে কে মাদলে তান তোলে,
কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে। কিরকম এটা হয়ে যায় জানো না গানগুলো শুনলে? এটাই এটা আমার মনে হয় বাঙালির কি বলি জাতীয় সঙ্গীত। হ্যাঁ, আমি বলতে গেছিলাম এই কথাটাই। জাতীয় সঙ্গীত জাতীয় বলে সঙ্গীত, আবার হ্যাঁ। কি বিভ্রাটে আমি নিজেকে ফেলবো জানি না। না, না। তো সেই বিভ্রাটে না পড়ে হ্যাঁ। আমি বলতে পারি এটা বোধহয় বাঙালির মনে প্রাণের গান। একেবারেই তাই। বাঙালির মন প্রাণ, বাঙালির সবকিছু এই গানটার মধ্যে লুকিয়ে রয়েছে। বাঙালির জীবনের রিদম, মাদলের যে রিদমটা, সেটা বোধহয় বাঙালির জীবনের রিদম। তো সেই রিদম, সেই মন, সেই প্রাণ, সেই কায়া, সেই এবং এই কায়াহীন, গানগুলো না, যা হ্যাঁ, বলবে তুমি, হ্যাঁ, সব এবং এই এই গানটায়। গানগুলো না একটা অদ্ভুত সুন্দর, আমি উইথ কাইন্ড পারমিশন একটা Yeah, ছোট্ট sure. ওয়ার্ড ইউজ করছি, Surely. একটা খুব সুন্দর শিক্ষিত সময়কে ডেপিক্ট করছে। Correct. আমি সেটাও তোমাকে বলতে যাচ্ছিলাম যে একটা সময় ছিল হ্যাঁ। যখন আমরা বাংলা we are ছিল very much lucky, কৃষ্টির জায়গা, একেবারেই, কৃষ্টি। হ্যাঁ। সৃষ্টির জায়গা, কৃষ্টির জায়গা, কুস্তির জায়গা ছিল না, না। আজকে কৃষ্টিটা বোধহয় কুস্তি হয়েছে। কুস্তি হয়ে গেছে, একদমই তাই। যাই হোক, কুস্তিকে আমি আন্ডারমাইন করছি না, কুস্তিতে কিন্তু কুস্তি ইজ আ গুড স্পোর্ট। তো আমাকে কেউ ভুল বুঝবেন না যারা যারা দেখছেন। হ্যাঁ। তবে মানে এই কুস্তি সেই কুস্তি নয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। তবে কেন চলে গেল? কেন আজকের দিনে বাঙালি বলতে ল্যাদ খাওয়া? আমি তোমাকে অনেস্টলি বলছি, আমি বিলাসপুরে কাজ করি, আমি গোয়াতে কাজ করেছি, আমি হায়দ্রাবাদে কাজ করেছি, আমি অনেক জায়গায় কাজ করেছি। খুব কষ্ট লাগে যখন কিছু পার্টিকুলার বাঙালিরা বাইরে কাজ করতে এসে আমি দেখি সব বাড়ি না গেলে আমার পরিবারকে কে দেখবে। বাবা তুমি তাহলে এলে কেন? না স্যার, একটা তো অভ্যেস হয়ে গেছে জানেন। তো এই অভ্যেসটা কি? আমি সবাইকে একটাই প্রশ্ন, হোয়াট ইজ দিস অভ্যেস যার জন্য তুমি ইউ আর মিসিং ইয়োর বেঙ্গল? ইজ ইট রিয়েলি আ পজিটিভ হ্যাবিট অর আ নেগেটিভ হ্যাবিট দ্যাট ইউ আর ডুয়েলিং উইথ? তো এই যে গানটা, কোথাও এর মধ্যে যে প্রাণটা লুকিয়ে আছে, কোথাও এর মধ্যে যে একটা অফুরন্ত এনার্জি আছে এই গানটার মধ্যে, বাঙালি তো তাই ছিল। এবং এই গানটা কিন্তু তুমি আমাকে যদি বলো যে কোন প্রেক্ষাপট, তাহলে কোনো প্রেক্ষাপট নেই আমার এই গানটা। এই গানটার একটা সিম্পল যেটা ডেফিনিশন আমার লাইফে, সেটা হচ্ছে আমি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, বড় হলাম, আমাদের ক্লাবে কিছু কালচারাল প্রোগ্রামস হতো। ওকে। এবং তাতে হয়তো বাবার মানে রায়চৌধুরী পরিবার থেকে তার ছেলে গেছে, বা নাগ পরিবার থেকে তার মেয়ে এসছে, এরকম ভাবে একজন যিনি গান টান ভালোবাসেন বা যিনি অর্গানাইজ করতে ভালোবাসেন, সে ওই কলোনির ছেলে মেয়েদের নিয়ে একটা প্রোগ্রাম করলো, যেটা ক্লাবে সব গার্জিয়ানরা এসে দেখছে এবং তারা হাততালি দিচ্ছে। তো এইটা বোধহয় ক্লাস 8 বা 7-এ আমি যখন পড়ি, ওই সময়ে এরকম একটা কোনো প্রোগ্রাম হয়েছিল, আচ্ছা যাতে এই গানটার উপরে একজন কেউ নেচেছিল, আচ্ছা। মানে গ্রুপ ডান্স আর কি, একজন না, ওই 4-5 জন মিলে একটা নেচেছিল। তো আই ওয়াজ ওয়ান অফ দ্য সিঙ্গার্স। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই কারণে so it's এর a milestone song স্মৃতিটা- for you at least. স্মৃতিটা ওইখান থেকে। রাইট রাইট। তবে তারপরে কানেক্ট করার চেষ্টা করেছি যখন আর একটু বড় হলাম, বোধ শক্তি হলো, তখন দেখলাম যে দিস ডেপিক্টস বেঙ্গলি ইন দ্য ট্রুয়েস্ট সেন্স। এক্স্যাক্টলি। কোথাও একটা যদি সেটা আমরা আবার ফেরত পাওয়ার চেষ্টা করি আমাদের মাধ্যমে, আমাদের মতন করে, ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন তার মাধ্যমে, তাহলে আমার মনে হয় কি সোনার বাংলা। সোনার বাংলা সব থেকে বিতর্কিত শব্দ কিন্তু। আর কিছু বললাম না, শেষ। চলে যাব কমেন্টে, দেখবো কি লিখছেন। আচ্ছা, প্রথমেই যে কমেন্টটি চোখে এলো সেটা কিন্তু এখান থেকে করা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে সেটা করেছেন রাজীব রায় চৌধুরী, নাফিসা জাহানকে অর্তুম। ফ্যান্টাস্টিক কমেন্ট অফ দ্য এপিসোড। শামিম আক্তার লিখছেন, নাচ উঠে গেল এ গান শুনে। মহসিনা খাতুন আপা নাচছেনি, তাই নাকি? দারুণ তো, দুর্দান্ত ব্যাপার। আমি তাহলে গানটা একটু বেশি করে প্লে করবো, বুঝতে পারছি আমি একদম কম প্লে করা হচ্ছে, একটু বেশি করে প্লে করবো, আমরাও একটু নেচে নেবো সঙ্গে সঙ্গে। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, বিভিন্ন গানের মাধ্যমে নিজের অনুভূতিকে রোমন্থন করলেন কি সুন্দর করে। আপনি বড্ড জরুরি কথাটা বললেন, এবং এটাই ছিল এই এপিসোডের উদ্দেশ্য, মানে ছিল নয়, আছে আর কি। এখনও অনেকক্ষণ চলবে, অনেকক্ষণ গল্প করবো, আপনারা সবাই থাকবেন কিন্তু সঙ্গে। যেটা কথা সেটা হচ্ছে এই যে গানের তালিকা, পছন্দের তালিকা কি সুন্দর করে ডেপিক্ট
করতে পারে একটা মানুষকে, সেটাই দেখা যাক না আজকে সারা এপিসোড জুড়ে। তারপরে লিখছেন ছন্দা সরকার, আনন্দ উচ্ছলে উচ্ছ্বসিত হলাম। খুব ভালো ছন্দা, খুব ভালো লাগলো। আরও শুনতে ইচ্ছে করছিল, স্বাদ মিটল না। আজ গানটা একটু বেশিক্ষণ চালাতে হবে, বুঝতে পারছি। শামীমা আক্তার লিখছেন, কি অসাধারণ কথা, আসলেই এই গান বাঙালির মাটির গান, প্রাণের গান, একেবারেই তাই। শারমিন জাহান লিখছেন, দুই গুণী মানুষের আলাপচারিতা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। অমিত সাহা লিখছেন, রাজীব, তোর গানের কালেকশন এবং বিশ্লেষণের স্মৃতি রোমন্থন এর পঞ্চব্যঞ্জনটা বেশ জমে উঠেছে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর করে লিখলেন আপনি। আমরা চলে যাব নেক্সট সঙ্গে। ওফ, একটু গায়ে কাঁটা দিল আমার। একদম একদম হ্যাঁ? তাই হয়। এই গানটার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই। হুম, এই গানটা বাঙালির অন্তরের গান, আইডেন্টিটি কার্ড এটা। আইডেন্টিটি তুমি যেটা বলতে চাইলে, হ্যাঁ, দেখো একদম সত্যি কথা যে বাঙালি মানে কি, ওই যে একটু আগে আমরা এত কথাবার্তা বলছিলাম, কৃষ্টি, সংস্কৃতি, কোথাও একটা, আমি আবার একটি টার্মিনোলজি ইউজ করব, প্লিজ আমাকে কোনো কালারে নেবেন না, এটা হচ্ছে মা মাটি মানুষের শব্দ। ঠিক কথা। আমাকে কোনো কালারে নেবেন না, আমি বারবার প্রত্যেকে বলছি, এটা আমি কালারের জন্য বলছি না, কিন্তু কোথাও একটা কিন্তু বাংলার মা, বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার শস্য, বাংলার শস্য শ্যামলা রূপ, এবং আমার হলদিয়াতে বড় হয়ে ওঠা, কোথাও একটা কানেক্টেড এই গানটা। তার কারণ আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে আমি যখন ক্ষেতের পাশ দিয়ে গেছি তখন পাকা ধানের গন্ধ পেয়েছি। যখন আমি আমাদের হলদি নদীর পাশে, অর্থাৎ হলদিয়া যে নদীটির পাশে হলদিয়া বসে রয়েছে, সেই হলদি নদীর ধারে গিয়ে যে সূর্য ওঠা দেখেছি বা সূর্যাস্ত দেখেছি, কোথাও আমার এই একই জিনিস মনে হয়েছে। যখন আমি দেখেছি যে হলদি নদীর ধারে একটি গরুর, মা গরুর অর্থাৎ দুধ খাচ্ছে একটি বাছুর, এইটা বোধহয় ছোট শহরে বেড়ে ওঠার একটা অ্যাডভান্টেজ, যে এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি বা পেরেছি। তো সেই সব জিনিসগুলো কিন্তু কোথাও আমার মনে হয় যে রিফ্লেক্ট করছে এই বড় হওয়াটাকে এই গানটার মধ্যে, এবং প্রতিটা বাঙালির বড় হয়ে ওঠাকে বোধহয় এই গানটা কোথাও না কোথাও, অর্থাৎ এই পার্টিকুলার কম্পোজিশনটা কোথাও না কোথাও রিফ্লেক্ট করে। এবং সে কারণেই আমি বলবো না যে এটার কোনো উৎস আমি কোনোদিনও ভাবনার চিন্তা করার চেষ্টাও করিনি, খালি মনে হয় যে এই গানটা তো আমাদের বেড়ে ওঠার গান, ব্যাস এইটুকুই। এবার তোমাকে আমি একটা কথা বলি, তুমি এই গানটি সম্পর্কে বলতে গিয়ে যা যা বললে এতক্ষণ ধরে, এত সত্যি, এত সত্যি, এত অনেস্ট, ট্রুয়েস্ট ফিলিং, সেটা আমি একটু তোমাকে বলি,
হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, একদম মানে এই যে তুমি বললে বেড়ে ওঠা এর উপর নির্ভর করেছে। করে। আমি শুরুতে বলেছিলাম আইডেন্টিটি কার্ড, মানে আমি যখন প্রথম চাকরি বাকরি ছেড়ে দিয়ে প্রফেশনালি গানটাই গাইবো বলে সিদ্ধান্ত নিলাম, তার আগে অনেক কিছু লিখতাম, কবিতা লিখতাম, প্রবন্ধ লিখতাম, উপন্যাস লিখেছি, ছাপা হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু গান লিখিনি কখনো। যখন প্রথম গান লিখলাম, আমার জীবনের প্রথম লেখা গান, তার মধ্যে আমি তোমায় ছোট্ট করে শোনাই। হ্যাঁ নিশ্চয়ই। আমি একটা কথা আছে যে শহর থেকে দূরে ধানসিঁড়ি নদী তীরে তুমি আজও কি তেমনি আছো, চেনা অচেনা রোদ্দুরে। এই তুমি কিন্তু এই সবুজ মাঠটা, ধানে ভরা Correct, মাঠটা। correct. শহর থেকে দূরে ধানসিঁড়ি নদী তীরে তুমি আজও কি তেমনি আছো, চেনায় অচেনা রোদ্দুরে। তোমায় পেতে চাই এমন বলে যাই, তবু বন্দি এ শহরে শুধু গান গেয়ে যাই। নাগরিক উৎসবে বলো 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 সবে, শত বিনা বেনু রবে, তোমায় পেতে চাই আমি অনাবিল অনুভবে। বাহ, ভীষণ ভালো। ভীষণভাবে মিলে গেল। আসলে এত মিলছে, জানি না আপনারা কিরকম লাগছে আপনাদের। আমরা কিন্তু অসম্ভব শিহরিত, অ্যাটলিস্ট আমি। মানে এখানে যখন প্রথম ওই গানের তালিকাটা পাওয়া থেকে শুরু করে এখনো অবধি অসাধারণ একটি অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। দেখে নেব এটার কে একটা কি কারণ লিখছেন। আছে। হ্যাঁ বলো। 72 সালে দুজনেরই জন্ম, একটু এই আগে জানতে ব্যাস, পেরেছি। একটু আগে জানতে পেরেছি। আহ, রাজেশ হাজরা স্যার, আপনি এত গান ভালোবাসেন বলেই আপনি এত উদার। সুদীপ সিনহা লিখছেন খুব সুন্দর লাগছে। শামীমা আক্তার লিখছেন রাজীব দাদা আজ আপনার গান লিখে দিয়েছেন বৌদি। ড্রেস কোড কি বৌদির পছন্দ? ব্যক্তিগত প্রশ্ন, উত্তর কি দেবে? হ্যাঁ তাই তাই। ফ্যান্টাস্টিক, অসাধারণ সব নির্বাচন গানের সাথে সাথে গাইছি আমরা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর লিখছেন শামীমা আক্তার। এবং লিখছেন তিনি আরো, সে যে আমার জন্মভূমি, একেবারেই তাই, গা শিউড়ে ওঠা গান। ঠিক কথা। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন ফ্যান্টাস্টিক সিলেকশন, এক্স্যাক্টলি সো। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন যতবার শুনি আরো বেশি করে শুনতে ইচ্ছে করে। আলাপচারিতা ও এই ওয়ার্ডটা আমি এখানে পড়তে পারছি না। আলাপচারিতা মনকে ছুঁয়ে গেল। শারমিন জাহান লিখছেন প্রিয় কণ্ঠে অনেকদিন পর গান শুনলাম, গাইবো আরও গাইবো, আপনি সঙ্গে আছেন, খুব ভালো লাগলো। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন দারুণ দারুণ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। লিখছেন বাদল দে, গান দুটো শখের মধ্যে একটি। শৈশবকাল থেকে যত গান শুনে এসেছি বিভিন্ন সময়, সেটা সকাল, দুপুর, বিকেল কিংবা রাত, বর্ষা, বসন্ত ইত্যাদি ইত্যাদি। কি দারুণ লিখছেন। এক একটি গান এক একটি সময় ও কালকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়। মনে পড়ে কি যেন মনে পড়ে, কাকে যেন মনে পড়ে, কাদের যেন মনে পড়ে। হোয়াট এ অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডেস্টিনেশন। কোনো একটি বিশেষ স্থান, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উদাস করা দৃশ্য, এমন অনেক কিছুই। আজও প্রতিদিন এমন সব গান শুনে হারিয়ে যায় সেই সব দিন রাত্রিতে। হু হু করে ওঠে মন, আবারও যদি ফেরা যেত সেই দিনগুলোতে, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলো যদি থাকতো। এই অলস বেলায় একটি ডাহুক আনমনে যদি ডাকতো। দারুণ মনের কথা লিখলেন গো। এই দুপুর, মানে গ্রীষ্মের দুপুর স্পেশালি, ডাহুকের ডাক, মানে কি যে মন খারাপ করা, এবং কি এখন, তখন হয়তো মন খারাপ হতো। আর সেই সময় যত মন খারাপ করা অভিজ্ঞতা এবং ঘটনা এখন তো সব আনন্দে পাল্টে যায়, কনভার্টেড হয়। তো সেই কারণেই কি ভীষণ দারুণ লাগলো এটা পড়ে। দাদা কি অপূর্ব গানের কথা, আর আপনার কণ্ঠের মাদকতায় পরিপূর্ণতা পেল। আগেও অবশ্য শুনেছি, লিখছেন শামীমা আক্তার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তিনি লিখছেন পরিপূর্ণতা। এই অবধি কমেন্ট এসেছে, চলে যাব নেক্সট সঙ্গে।
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ফাঁক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল, কখনো সবুজ, কখনো জীবন্ত একটা ঘূর্ণি হ্যাঁ। সৌগনিক ভাই হুম এবং তার নানান রং। হুম ছোটবেলায় এই গানটি শুনে বড় হওয়া মামার গলায়। হুম যদি আমার ঠিক করে মনে পড়ে, আমার এক মামাতো দাদু ছিলেন, মারা গেছেন, হুম সুধীর রঞ্জন খাস্তগীর। আচ্ছা উনি ছিলেন হাইকোর্টের ব্যারিস্টার। আচ্ছা তো দাদুর ছোট ছেলে মৃদুল খাস্তগীর, হুম মৃদুল মামু একটা সময়ে হলদিয়ায় এসে বহুদিন আমাদের কাছে, বহুদিন বলবো না, মাস খানেক, মাস দেড়েক মতো ছিলেন। হুম ওই সময় মামুর গলায় বহুবার এই গানটা শুনতে শুনতে বাহ কোথাও একটা কানের ভেতর ঢুকে যায়। হুম এবং তারপরে ওই যেটা বললাম যে যত বড় হই তত একটা রিয়েলাইজেশন হয়, হুম এবং সেই রিয়েলাইজেশন থেকে মনে হলো যে হুম। এই যে গানটার কথা, হুম। এটাই তো জীবন। একেবারে তাই, একেবারে তাই। কিন্তু কি আশ্চর্য, যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সবাইকে বলি, কি আশ্চর্য এই গানের তালিকা। মানে এর মধ্যে কিন্তু এটাও আছে। कह दो कि तुम हो मेरी वरना जीना नहीं मुझे है मरना। कह दो कि तुम हो मेरी वरना जीना नहीं मुझे है मरना। देखो कभी ना ऐसा कहना, देखो कभी ना ऐसा करना। यही अदा तो एक सितम है। सुनो तुम्हें मेरी ঠোঁটের কোনায় অনিল কাপুরের অভিমান লেগে আছে, মাধুরীর ওরকম একটি চোখ, হাউ হাউ করে কেঁদেছিলাম, হাউ হাউ করে কেঁদেছিলাম এই গানটা শুনে। তুমি বলো তোমার কথা। এইটা আমার 80s, তাই কি? হ্যাঁ, একেবারে তাই। 80s, এবং ওই সময়টাই বোধহয় জাতির ললিত, হ্যাঁ, হ্যাঁ। নদীম শ্রাবণ, হুম হুম এরা বোধহয় তখন আস্তে আস্তে আসছে। আসছে এবং খুব ভালো ভালো মিউজিক নিয়ে আসছে। এই গানটার একটা মজার জিনিস বলি, আমি প্রথম দিকে যে গানগুলো যখন শোনা শুরু করেছিলাম ছোটবেলায়, তখন আমি গানের কথা শুনতাম। হুম যত আস্তে আস্তে আমি বড় হতে থাকি, আমি গানের লিরিক্সের থেকে বেশি গানের মিউজিক শুনি, মানে অ্যারেঞ্জমেন্টটা শুনি। ওকে, এটার অ্যারেঞ্জমেন্টটা কোথাও একটা আমাকে টাচ করেছিল। রাইট। অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু এটা। ওই যে যেই জায়গাটায় তুমি যখন বিটটা পড়লো, তুমি যে হাতটা এরকম করলাম, হ্যাঁ, অটোমেটিক্যালি করে ফেললাম। মিউজিশিয়ানের শরীরে একটা শিহরণ আসে। একদম একদম। এটা Clicking কথাটা একটা, আমাকে কতটা টাচ করেছে আমি জানি না, তার কারণ কোথাও একটা আমি এই সত্তাটাই বিশ্বাসী নই, কিন্তু এটা যে মিউজিক, এর কোন যে সত্তাটায় বিশ্বাসী না? তারা তো miss করছে একটা point। এই ধরনের যে সত্তাটা, যেটা কিনা লাউড। আচ্ছা, আই এম নট আ লাউড পারসন। আমার ওই ওরকম ভাবে কোনো জায়গায় কিছু
জোর গলায় বলতে ভালো লাগে না আচ্ছা, যে আচ্ছা। তুমি আমার গানগুলো যদি ভালো করে হ্যাঁ, একটু হ্যাঁ, দেখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখবে আমি সব সফট গানগুলো পছন্দ করি, যেগুলো হয়তো নট ভেরি লাউড। আমি আমার একটা কথা বলবো মাঝখানে, মানে এই গানটার অবভিয়াসলি এটা খুব লাউড, বাট মানে রেন্ডিশনটা খুব লাউড। আমি কিন্তু rendition এর কথাটা রেন্ডিশন আমি বলছি। বুঝতে পারছি তুমি রেন্ডিশনের কথাই বলছো, Rendition। কিন্তু কি ভাবো এই গানটার মধ্যেই টিপিক্যাল একটি আমাদের বাঙালি কথা আছে, সেটা হচ্ছে না কভি কহেনা না কভি করনা, মানে এরকম আর মুখে বলো না, Correct, আমার মাথা correct, দিব্যি, correct, এই correct, যে correct, হ্যাঁ correct, একদম একদম। কিন্তু আমি কথাগুলো শুনে এই গানটা আমার কিন্তু মাথায় ঢোকেনি। আমি অনেস্ট যেটা কনফেশন সেটা হচ্ছে এই গানটা আমার ভালো লেগেছে এর অ্যারেঞ্জমেন্ট। ফ্রেশ একটা ব্যাপার, কারেক্ট। এই যে মানে সাউন্ড অফ মিউজিক ইজ ভেরি গুড অ্যান্ড ডিফারেন্ট। ইয়েস, এইটা কোথাও একটা আমার মাথায় ঢুকে রয়েছে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর ঢোলের কাজ বা এত সুন্দর থুম্বার কাজ, যা যা তোমরা বলো আর কি, ওই জিনিসটা কোথাও আমাকে এই গানটার মধ্যে টাচ করেছে। ঠিক। এন্ড হ্যাঁ ঠিক আছে, মাধুরী, অনিল কাপুর এরা তো সবাই হার্ট থ্রব ছিল এক সময়। তবে অ্যাজ আই সেড, ইট ইজ নট অনিল কাপুর or Madhuri who touched me. রাইট, It is the arrangement which touched me. ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর এটা খুব কন্টেম্পোরারি এখনো, মানে এই গানটা শুনলে না মনে হয় এখনো, হ্যাঁ এখনো। এটা নতুন গানই মনে হয় সবসময় Absolutely. যখনই শুনি। আচ্ছা, এবার যাই আরেকটা গানে। কাবেলায় আমি লিখেছি নুন, একটি সে নাম আমি লিখেছি নুন, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই বালুকা বেলায় আমি লিখেছি নুন, একটি সে নাম আমি লিখেছি নুন, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এই গানটায় আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নেব কে কি লিখেছেন এর আগে। আগের গানটি সম্পর্কে লিখেছিলেন যে ডক্টর কবিতা মুখার্জি লিখলেন, চিরকালের ভালো লাগা গান, আজকের গানগুলোর জন্য ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত সবসময়। শুভ সন্ধ্যা সৌভনিক বাবু লিখছেন, নিসাত নার্গিস রহমান আপনাকেও শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীম আক্তার লিখছেন, রাজীব দাদা পুরো গানের খনি, এত গানের কথা মনে থাকা বিশাল ব্যাপার, গানকে কতটুকু ভালোবাসেন বুঝতে পারছি, একেবারেই তো তাই। এবং বাদল দিয়ে লিখছেন, আজ কিংবদন্তি শিল্পী তালাত মাহমুদের জন্মদিন, বাহ, এটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালো লাগলো আর কি, এটা আমরা মিস করেছি এবং বলতে পারিনি। অসাধারণ সুন্দর কালজয়ী গান তিনি আমাদের উপহার দিয়েছেন, একেবারেই তাই। যে আখিতে এত হাসি লুকানো, বাসুলি চৌধুরীর সুরে আহা এ রিম ঝিম ঝিম পেয়ারে, ঠিক। শামীম আক্তার লিখছেন, অনিল কাপুর আর মাধুরীকে দেখতে পেলাম। বাদল দিয়ে লিখছেন, দারুণ সুন্দর সব গানের ডালি সাজিয়ে এনেছেন আমাদের দাদা রাজীব দাদা, অজস্র ধন্যবাদ দাদা, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। রাজীব দা বাঙালিয়ানায় ভরপুর একজন সঙ্গীত বোদ্ধা, লিখছেন শামীম আক্তার। এবার আমরা চলে যাব এবারের গানে, যে গানটা নিয়ে কথা হলো এই বালুকা বেলায়। আচ্ছা, বালুকা বেলায় যে গানটা, এটা কি প্রত্যেকেই আমরা ছোটবেলায় সি বিচে গিয়ে নাম লিখিনি? প্রত্যেকেই লিখেছি একটি কাঠি নিয়ে, হ্যাঁ, সবাই নাম টাম লিখে দিয়ে দিতাম, আর সেই ঢেউ এসে মুছে দিয়ে চলে যেত। রাইট রাইট। এত ভারী ভারকাল তো কিছু নেই। হ্যাঁ। যেই পরিস্থিতিতে গানটা, সেটা একটুখানি হয়তো সেরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আমার কোথাও মনে হয়েছে এটা কি আমরা প্রত্যেকে করিনি? প্রত্যেকেই করেছি, প্রত্যেকে করেছি, কিন্তু যে জিনিসটা কিন্তু তোমাকে ভেবে হয়তো করিনি। না ভেবে হয়তো করিনি, কিন্তু যে জিনিসটা তোমাকে টাচ করেছে বলে আমি মনে করি সেটা হচ্ছে এটা একটা ধরনের প্রতিনিধি, একটা বাংলা রোমান্টিক গানের যে ধরন সেই সময় চলেছিল, সেটা তো হ্যাঁ, অবভিয়াসলি হ্যাঁ, তার একটা প্রতিনিধি কিন্তু এই গানটা। রোমান্টিসিজমের তো একটা অঙ্গ বা একটা রূপ বা একটা, তুমি যে প্রতিনিধি কথাটা বললে, অবভিয়াসলি সেটা। বাট কোথাও একটা আমার কোনো সময় মনে হয় যে যদি বড় হতে চাও তবে ছোট হও। একেবারেই তো তাই। তো এই গানটার মাধ্যমে আমি কোথাও একটু এইটা ভেবেছি যে এটা আমরা প্রত্যেকেই করেছি, এবং খালি বাঙালি নয়, প্রত্যেকে করেছে। অ্যান্ড সেই জায়গাটায় দাঁড়িয়ে দিস হ্যাজ বিন আ হ্যাবিট উইথ অল অফ আস, will remain with us till the day we live. তো
তো সেই জায়গায় গানের প্র্যাকটিক্যালিটিটা আমাকে কোথাও একটা মনে হয়েছে দিস সং ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল সং উইচ অ্যাকচুয়ালি ডিপিক্টস হোয়াট ইউ লাভ টু ডু, এবং সেটা তো একটা জিনিস ডেফিনেটলি রয়েছে যে অল অফ আস লাভ টু লাভ, এবং সেটা লাভ মানেই যে ইট হ্যাজ টু বি টু আ লেডি, নট নেসেসারি, ইট ক্যান বি ফর এনিবডি অ্যান্ড এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড, লিভিং অর নন লিভিং, এক্সিস্টিং অর নন এক্সিস্টিং। তার কারণ আমি কোনো জায়গায় খুব বড়ভাবে বিলিভ করি যে লেট দ্য গোল বি অবলিভিয়ন। আমিও জানি অবলিভিয়ন বলে কিছু নেই, তা নেই বলেই তো সেটা গোল। তার মানেই তো আই এম অ্যাকচুয়ালি এইমিং মোর দ্যান দ্য স্কাইজ। রাইট। সো লোকে কেন বলে যে স্কাই ইজ দ্য লিমিট, লেট অবলিভিয়ন বি দ্য লিমিট। রাইট। তো এই জায়গাটা থেকেই আমার ভালোবাসাটা টু অবলিভিয়ন। I love all my people around me, my wife, my brother, my father, my friends, relatives, but কোনো একটা জায়গায় romanticism মানেই খালি নিখাদ ভালোবাসা মানুষের প্রতি নয়, তার অভ্যাস, তার কাজ, তার তার ভালো লাগাকে ভালোবাসা। আরে কে আবার এই কথাটাই বলতে গেছিলাম যে একটা মানুষকে ভালোবাসা মানে হচ্ছে তার ভালো লাগাগুলোকে ভালোবাসা। এক্স্যাক্টলি। তো সেই এই কথাটাই বলতে গেছি, কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে এই গানটির মধ্যে লুকিয়ে রয়েছে। কথাটা যদিও খুব সিম্পল, যে বালুকে বেলায় আমি লিখেছিল একটি সে নাম আমি লিখেছিল, সেই নামটা তো তার অভ্যাসও হতে পারে, সেই নামটা তার পেটও হতে পারে, সেই নামটা তার ফলও হতে পারে, অর্থাৎ যে ফলটি সে খেতে ভালোবাসে, সেই নামটি একটি স্টার হতে পারে যেটা মিল্কি ওয়েতে কোথাও রয়েছে, হয়তো কেউ দেখেনি। তো সুতরাং ওই যে বললাম, ইট ইজ আ লাভ টুয়ার্ডস ট্যাঞ্জিবল অর দি ইনট্যাঞ্জিবল, all taken together in one package. রাইট, রাইট। খুব সুন্দর করে বললো তুমি, ভীষণ সুন্দর করে বললে। আর রইল বাকি এর যে মেলোডি পার্ট, এটা কিন্তু অসাধারণ একটি, হ্যাঁ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে কি ওই যে একটা টিপিক্যাল জনার, হ্যাঁ, তাকে কিন্তু এখনো অব্দি স্টিল, এবং অর্কেস্ট্রেশন প্যাটার্ন তার সদ্য তখন মানে পাশ্চাত্য সঙ্গে বিদেশি, মানে পাশ্চাত্য সঙ্গীতের যে শাস্ত্রীয় ব্যাপারটা এর মধ্যে কিন্তু বেশ করে তখন রয়ে গেছে তখন। একদম। আচ্ছা, আমি একটা অফ দ্য বিট তোমার কাছে প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, আচ্ছা, একদম। যদিও কেউ কিছু ভাববে না যে এই গানটার পরে কেন এই প্রশ্নটা হলো, তুমিও এটা ভেবো না আর কি। যে কারণে আজকে আমি লিখে রেখেছি না, কি যেন লিখেছি, রকমারি র্যান্ডম। হ্যাঁ, রকমারি র্যান্ডম, হ্যাঁ তুমি দেখে র্যান্ডম, হ্যাঁ, রকমারি র্যান্ডমের মধ্যে এবার র্যান্ডম যেটা আসছে সেটা হচ্ছে এই কোনো রিপেন্টেশন আছে জীবনে? রিপেন্ট করা, দেখো রিপেন্ট কথাটা ইউজ করব না, তবে হয়তো মা থাকলে ভালো হতো, ব্যাস এইটুকু আমি বলতে পারি। আর এটা কিছু বলার নেই। রিপেন্ট বলো, এটা রিপেন্টেন্স মানে এটা রিপেন্ট আমি বলি না, এটা হচ্ছে ইচ্ছে, মানুষের মনের একটি ইচ্ছে। আমি রিপেন্ট করি না এটাকে নিয়ে, তার কারণ হচ্ছে সময়ে ওপরওয়ালা মাকে নিয়ে চলে গেছেন, সেটার জন্য তো রিপেন্ট করে লাভ নেই, তার আয়ু অতটাই ছিল। কিন্তু ইচ্ছেটাই যে মা যদি থাকতো তাহলে বোধহয় আরেকটু ভালো হতো, যারা দেখছেন আমি ভালো থাকতে পারতাম। যারা দেখছেন এবং শুনছেন, এবং যারা দেখবেন এবং শুনবেন, এবং যারা মোটামুটিভাবে রেগুলারলি সংলাপ উইথ শোভনিকের সঙ্গে আছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আজকের এপিসোডটা কেন একটু ডিফারেন্ট এবং কেন একটু স্পেশাল। তার কারণ এই অনেকগুলো এপিসোড জুড়েই এই বিষয়ে কথা বলেছি, এবং একটু প্রকাশ্যেই বেশি ইমোশনালও হয়ে পড়েছি অনেকবার। কি আশ্চর্যভাবে সেই উত্তরটি বেরিয়ে এলো ওনার মুখ থেকে। চলে যাব পরের গানে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। এই গানটার কথা তুমি আগে একবার মেনশন করলে কিন্তু, তাই না? কথা প্রসঙ্গে কিছু পড়বে বা কিছু বলবে? দেখো, এটা বলার কিছু নেই, আগেই বললাম এই গানগুলো কেন আমার প্রিয়। হ্যাঁ, তো ভূপেন বাবুর এই গানটিও ওই ছোট থেকে বড় হওয়াটাকে কোথাও ডেপিক্ট করে আর কি। এই বালুকা বেলায়, আচ্ছা,
এবার একটু দেখি কে কি লিখছেন, অনেকক্ষণ পড়া হয়নি। কিছু গানের আবেদন কখনোই শেষ হয় না, আজকের প্রতিটি গানের নির্বাচন তেমনই, লিখছেন শামীমা আক্তার। একেবারেই খুব সত্যি কথা বললেন আপনি। নাফিসা জাহান লিখছেন তুমি কার লিখেছ, এখানটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আমার এই প্রশ্নটা পরে আবার আসছি। শামীমা আক্তার লিখছেন আধো রাতে যদি ঘুম ভেঙে যায় শুনতে চাই শোভনিক দাদা। আচ্ছা, চেষ্টা করব। আজকের এপিসোড প্রায় শেষের দিকে, কারণ সময় বড় সীমিত। তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকের এপিসোডটা কিন্তু সিকুয়েল পার্ট থাকা খুব জরুরি। মানে এটা কিন্তু এখানে শেষ হলো না, এটা কিন্তু আবার কন্টিনিউড হবে, মানে অ্যাজ আই বিলিভ। নিসাত নার্গিস রহমান লিখছেন দাদার জন্য রাজীব দাদা যে পরিপূরক, ভালো লাগছে দুজনের কম্বিনেশন। বাহ, খুব সুন্দর করে বললেন আপনি। নাফিসা জাহান লিখছেন আই হ্যাভ নেভার। আচ্ছা, শামীমা আক্তার লিখছেন বড় যদি হতে চাও ছোট হও আগে, এই বেদবাক্য এ প্রজন্ম বুঝতে চায় না, এই বেদবাক্য এ প্রজন্ম বুঝতে চায় না। হ্যাঁ, সেটাও বড্ড সত্যি কথা। বাদলে লিখছেন এই বালুকা বেলায় আমিও লিখেছিলাম একটি সেই নাম, লিখে আবার ছবি তুলে রেখেছিলাম 30 বছর আগে, আজও আছে। মাই গুডনেস, দারুণ দারুণ। সর্বাণী ব্যানার্জি লিখছেন কেবলই একরাশ মুগ্ধতা। শামীমা আক্তার লিখছেন অপার মুগ্ধতা নিয়ে শুনছি আজকের এপিসোড। একজন ভালো দক্ষ সঞ্চালক হবার সবগুলো গুণাবলী শোভনিক দাদার ভিতরে বিদ্যমান, লিখছেন তিনি। শারমিন জাহান লিখছেন যে একজন ভালো দক্ষ সঞ্চালক হবার সবগুলো গুণাবলী শোভনিক দাদার মধ্যে বিদ্যমান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। এবং তিনি আরও লিখছেন রাজীব দাদাকে একটু কম শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বললাম, একটু মাইক্রোফোনে একটু ক্লোজার হতে হবে। আচ্ছা, দারুণ শোভনিক আর রাজীব দা। আলোক বিশ্বাস লিখছেন আপনাকে শুভেচ্ছা। রুমা হালদার নাক লিখছেন ভালো খাবার যেমন পেট ভরে যায়, আপনার গানের সুন্দর নির্বাচনে মন ভরে গেল, একেবারে তাই। শামীমা আক্তার লিখছেন একেবারে কলিজায় হাত দিলেন রাজীব দাদা, মা, আহা মা, ঠিক। পৃথিবীর সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা, লিখছেন শামীমা আক্তার। আরও লিখছেন কানে মুখে কি কথা হলো। আচ্ছা, কানে মুখে এটাই কথা হলো যে মাইক্রোফোনে একটু কাছাকাছি মুখটা নিতে হবে, ওটাই বললাম, সেটাও আপনি খেয়াল করতেন। নাফিসা জাহান লিখছেন নাম ইন বালুকা বেলায়। ঠিক ঠিক ঠিক, তার মানে কিন্তু একটা ঝড় উঠেছে ওখানে। আজ এই ঝড় উঠেছে গানটা কিন্তু এখানে আছে লিস্টে, চিন্তা নেই। কথা এত সুন্দর হচ্ছে যে লেখার সুযোগ পাচ্ছি না। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন আরে বাহ, তাই, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। এবার চলে যাবো একটা পরের গানে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, কিছু বলবে? এটা কি বলবো, এগুলো আমার র্যান্ডম ভালো লাগার গান। মানে কেন ভালো লেগেছে আমি জানি না, কিন্তু কথা ভালো লেগেছে, মান্না বাবুর গায়কই ভালো লেগেছে, মিউজিকের যে অ্যারেঞ্জমেন্ট। যেমন ধরো যখন আমি নাফিসাকে বলছিলাম এই গানটা লিখতে, আমি ওরম ভাবে বলিনি ও চাঁদ, আমি বললাম ও চাঁদ সামলে রাখো জোছনাকে, বলে এটা লিখবো, লেখো। আরে ক্যা বাত, ক্যা বাত। সো এটা কিন্তু একটা সারপ্রাইজ ছিল, দুর্দান্ত ভাবে সারপ্রাইজটা এলো। এবং এই রিকোয়েস্টটা ছিল কিন্তু অনেকের কমেন্ট্রি, রাজীব দাদার মুখে গান শুনবো। এবং লিখেছেন রীনা দে, পরে প্রথম থেকে শুনে নেব স্যার, আপনাদের জানাই আমার বিনম্র প্রণাম আর অনেক শুভেচ্ছা। ঋত্বিক রায়চৌধুরী লিখছেন অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নাফিসা জাহান স্মাইল, ঋত্বিক রায়চৌধুরী খুব প্রিয় গান, খুব অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকেই এবং ধন্যবাদ। শেষ করব এপিসোড
আজকের সময় সীমিত, আশা রাখবো এই এপিসোড সিকুয়েল হবে। তবে এই যে এতক্ষণ ধরে গানের তালিকাগুলো শোনাচ্ছিলাম, এর মধ্যে আমারও একটি গান ছিল, এটাই আমার সৌভাগ্য। আমি সেই গানটা দিয়ে শেষ করব। গান শেষ, কথা শেষ নয়, কথা আমরা শেষ করব তারপরে। যে গানটি আমার নিজের গান, এই পছন্দের তালিকায়, শ্রী রাজীব রায় চৌধুরীর পছন্দের তালিকায়। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হায় তোমার আমার মানুষ চেনা মিথ্যে আয়োজন। এ ঘরে সময় বেখেয়ালি অপচয়, সুখ সারি কথা কয় তবু আবার আদরে সোহাগে কে কোথায় রাত জাগে, নিভে যাওয়ারই আগে জলে আবার। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন। এটি ভীষণ সুন্দর গান শোভনিক, এবং তুমি যদি জিজ্ঞেস করো এই গানটা আমার কেন ভালো লেগেছে, তার কারণ আজকে না মানুষ দাম দিতে ভুলে গেছে। ঠিক। রিলেশনশিপের দাম, তার যে ব্যক্তিগত পজেশন তার দাম, ভালোবাসার দাম, সবকিছুই সে ভুলে গেছে। তো কোথাও একটা আমার মনে হয় যে দ্য টাইম হ্যাজ কাম, আই মিন ইভেন নেচার, মানুষ এই যে প্রকৃতি মানুষকে এতটা দিল, কোথাও সেটা আমরা ভুললাম বলেই তো আজকে এই ধরনের প্যান্ডেমিক এলো। একেবারেই তাই, একেবারেই তাই। তো তোমার এই গানটি না ভীষণ সমসাময়িক, বাহ। এবং খালি সমসাময়িক নয়, এটা হয়তো সেদিনও ছিল। নয়তো স্ত্রীরা বাপের বাড়ি যেত কেন? দুর্দান্ত। আছি বড্ড কাছাকাছি, খানিকটা খানিকটা দূরত্ব প্রয়োজন। তার কারণ হচ্ছে বাপের বাড়ি তারা সেই কারণে যেত যে বাপের থেকে যে এতদিন দূরে রয়েছে, আরে বাহ, क्या बात, क्या बात, क्या बात, দুর্দান্ত। সেই ক্লোজনেসটা আবার নিয়ে আসা, হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম ওই একটা বিরহ তৈরি করা। একদম 7 দিন পরে যখন ফিরবে তখন ব্যাপারটা সেই। কিন্তু রিজেনারেট, এই তো- রিস্টার্ট হবে। তো সুতরাং কোথাও একটা কি বৈষ্ণব পদাবলী দেখতে পাচ্ছি না আমরা? একেবারেই তাই, বৈষ্ণব একেবারেই তাই। পদাবলীর যে ডিফারেন্ট স্টেজেস, যে অনুরাগ, বিরহ এন্ড সো অন এন্ড সো ফোর্থ, অতটা আমার মনে নেই, বাট পূর্বরাগ রয়েছে প্রথমে। তো এই যে তোমার এই গানটা আমার এতটাই সমসাময়িক লেগেছে, এবং খালি সমসাময়িক বলতে তো ইদানিংকালের সমসাময়িক বলতে চাইছি না, আমি বলছি যে সেই সময়ও ছিল যে মানুষ ডিস্টেন্স কেন ক্রিয়েট করতো। সো ইউ মিন কালোত্তীর্ণ? কালোত্তীর্ণ, কারেক্ট। তোমার এই গানটা কোথাও একটা কালোত্তীর্ণ, আমি বাংলা শব্দটা খুঁজে পাচ্ছিলাম না, বাট ইয়েস, যে দিস হ্যাজ হ্যাপেন্ড বিফোর, দিস উইল হ্যাপেন নাও, and this has to happen later as well, because if relationship has to exist, there has to be biroho. Until and unless people understands what biroho is, they won't understand what love is. ফ্যান্টাস্টিক, সব থেকে দামি কথা, তাই না? মাইনাস আছে বলেই তো প্লাস আছে, একেবারেই তো তাই। খালি প্লাসে তো জীবন চলে না। ম্যাচুরিটি তো বিরহে গিয়ে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে অ্যাজ আই সেড, যে তোমার এই গানটা আমি যখন তুমি পাঠালে, দিস ওয়াজ মাই লাস্ট সং, এবং এর পাশে একটা লাভ ইমোজি দিয়ে পাঠিয়েছিলাম। দ্য রিজন ইজ ইউ হ্যাভ সেড, যেটাকে আমরা বলি কি ট্রুথ বলি জানো, মানে খনার বচন টাইপ। তোমার এই গানটা খনার বচন, ইটার্নাল ট্রুথ, ইটার্নাল ট্রুথ, ইটার্নাল ট্রুথ। দিস ইজ আ ইটার্নাল ট্রুথ। ইট ওয়াজ, ইট উইল, and it will, it is, it was, it will. ওই কারণে আমার এটা এত ভালো লেগেছে গানটা। থ্যাংক ইউ। এবং তুমি এইভাবেই আরো গান করতে থাকো।
এবং তুমি এরকম আরেকবার এভাবেই সংলাপে আসতে থাকো প্লিজ, আমি আরেকবার- কারণ এই এপিসোডের সিকুয়েল কিন্তু দরকার। আমি একটু বলি, যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সববার জ্ঞাতার্থে জানাই, সেটা হচ্ছে লিস্টের কিন্তু 1/3ও আসতে পারেনি অ্যাকচুয়ালি। না, এটা বাকি আমরা 2/3 continue কিন্তু করবো। পড়ে রয়েছে। হ্যাঁ, একদম। এটাকে আমরা আরেকটা সিকুয়েল করব। হ্যাঁ। এবং সেই দিন আমি যেমন আমার অনেক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে পিং করছে এখন, যে তুই হলদি নদীর পাশে বসে ছিলি, ওই 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 প্রেরণাটা তুই পেয়েছিস, বারে আচ্ছে লাগতে। সৌম্যচন্দ্র বলে আমার এক বন্ধু লিখেছে, গুরগাঁওতে থাকে, হি ইজ ইনটু ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং। তো লিখেছে তোর ওই মানে ফিলিংটা এসছে বিকজ ইউ হ্যাভ সিন হোয়াট হলদি নদী ইজ অল অ্যাবাউট। তার মানে কোথাও একটা বোধহয় ওই ইউথ রোমান্টিসিজম বা বা ছোটবেলাকার যে একটা ভালো লাগা, যেটা আমাকে তোরসা দিয়েছে, তোমাকে তোরসা দিয়েছে, আমাকে আমাকে তোরসা হলদি দিয়েছে, তোমাকে হলদি দিয়েছে। দিয়েছে। এই যে বেড়ে ওঠা, তো আমার বন্ধুরা যেমন অমিত শাহ যেটা লিখেছে, ইভেন অমিত শাহ ইজ বন্ধুস্থানীয়। তো তো আজকে বুঝতে পারছি যে অনেক বন্ধু বান্ধবরা দেখছে। তো কোথাও একটা অনেকগুলো বন্ধু আছে যাদের সাথে বড় হয়ে ওঠাটা খুব বড়ভাবে হয়েছে আর কি হলদিয়ায়। সৌম্য, রূপম, সোমা, সোম শুক্লা, সবার নাম নিতে গেলে প্রচুর সময় লেগে যাবে। সিকুয়েলে আবার কয়েকজনের নাম বলবো। ঠিক, আমরা ছোট্ট করে কমেন্টগুলো পড়ে শেষ করে নিই আজকের এপিসোডটা। বরং কারো নজর লাগতে পারে, এই গানটা লিখে, এই কথা লিখেছেন বাদল দে। আহা আহা ও চাঁদ সামলে রাখো যোচনাকে, লিখছেন শামিমা আক্তার। রুমা হালদার নাক দিয়েছেন দুজনে একসাথে যে কোনো একটা গান যদি কারণ করেন খুব ভালো লাগবে, করবো অবশ্যই নেক্সট এপিসোডে, কথা দিলাম। শামিমা আক্তার কেন শেষ কেন, আচ্ছা এই উত্তরটা আমি একটু আগে দিলাম, অর্থাৎ একটা সময় সীমা রয়েছে, কিছু করার নেক্সট এপিসোডে আমরা আবার দেখা হবে। হোয়াট আ ভয়েস লিখছেন ঋতিক রাচৌধুরী, থ্যাংক ইউ। শামিমা আক্তার লিখছেন খানিকটা দূরত্ব প্রয়োজন, অপূর্ব দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অমিতাভ চক্রবর্তী, দারুণ। নাফিসা জাহান, লাভলি সং, থ্যাংক ইউ। এবং শামিমা আক্তার লিখলেন মন কোথায় চলে যায় এই গান শুনলে, একেবারেই থ্যাংক ইউ। ও একেবারেই না, এটা আমার গান, আমি একেবারেই বলবো না, হ্যাঁ সেটা আপনি জানেন ভালো। রিনা দে লিখছেন আহা মন ছোঁয়া, থ্যাংক ইউ। ঋতিক রাচৌধুরী, লাভ ইউর ভয়েস শোভনিক, থ্যাংক ইউ, মাই প্লেজার। শামিমা আক্তার লিখছেন শেষ করবেন না দাদা গানটি। আচ্ছা, আমি এর পরের এপিসোডে আবার ঠিক যেখানে শেষ করলাম আজ সেখান থেকে শুরু করবো। শামিমা আক্তার, আছি বড্ড কাছাকাছি, অনবদ্য ব্যাখ্যা করলেন রাজীব দা, ঠিক কথা, খুব সত্যি কথা। শামিমা আক্তার লিখছেন 7 দিন পর আবার ফিরে নতুন করে শুরু, অভিমানের পালা শেষ দূরত্বের পর, রাইট। শামিমা আক্তার, চিরন্তন সত্য এ গান, একেবারেই থ্যাংক ইউ। বাদল দিয়ে লিখছেন অসাধারণ দুই ব্যক্তিত্বের অপূর্ব সুন্দর এক আয়োজনে দারুণ সুন্দর কথোপকথন শুনলাম, আপ্লুত হলাম। আবারও অজস্র অফুরান শুভেচ্ছা, শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি সবাইকে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা সব সময়, আপনিও খুব ভালো থাকুন। ডক্টর কবিতা মুখার্জি, আজকে সন্ধ্যা ভীষণ উপভোগ করলাম, অনেক ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি আপনাকে। নেক্সট পর্বে বৌদিকেও চাই, শামিমা আক্তার লিখছেন থ্যাংক ইউ, চেষ্টা হবে, থাকবে একদম। নিসাদ নার্গিস রহমান লিখছেন দুর্দান্ত ব্যাখ্যা রাজীব দাদা, শৌভনিক দাদার গানটা নিয়ে। আমি তো শৌভনিক বাবুর গানের ভক্ত, সব থেকে ভালো লাগে গানের সাথে ওনার পাঠ, আর গান শুনলে কেমন ফুরফুরে উজ্জীবিত হয়ে যায়, থ্যাংক ইউ, মাই প্লেজার। রিনাতে লিখছেন অপূর্ব উপলব্ধি আজকের অনুষ্ঠান বিষয়ে, যেটুকু শুনলাম না জানি আরও কত কি হয়ে গেল, সবটা শোনার অপেক্ষায় রইলাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, আজ এখানেই শেষ করব। একদম আজকে শেষ। তোমাকে অনেক অনেক তার আগে আমি শুভেচ্ছা একটা কথা সবসময়। বলি, হ্যাঁ, আমি sure, নিজেও sure. জানতাম না, জানো তো, এই হচ্ছে মজা হ্যাঁ, ডিজিটালের। আচ্ছা, সৌম্য আমাকে মনে করিয়েছে হ্যাঁ, হলদি নদী তাও তোর সাবকনশিয়াসে আছে, তাই ওই বারে আছে গানটা এত তোর ভালো লাগে। হ্যাঁ, ও আমাকে মনে করাচ্ছে। এবং আরেকটা লিখেছে স্কুলের ফ্রি পিরিয়ডে গান গাইতে বললে তুই সে আমার ছোট বোন আর কফি হাউস গাইতিস, আরে বাহ, নিজেই ভুলে গেছিলাম। আরে বাহ, অ্যাক্টেন হবে নাকি? এখন তো মনে পড়বে না বোধহয়। ছোট বোন বড় আদরে, ছোট বোন, না মনে আসছে না। ঠিক আছে, নেক্সট এপিসোডে আবার অবশ্যই sure. ও যেহেতু লিখেছে, হ্যাঁ। আমাকে অন্তত 4টে লাইন মাথায় নিয়ে আসতে হবে পরের বার। না তবে এইটাই মজা, দেখো হ্যাঁ। আমি ভুলে গেছিলাম, ঠিক, ও কিন্তু মনে রেখেছে হ্যাঁ। যে আমি এই গানগুলো বোধহয় আসলে কি সেই আবার খুব মানে পুরনো হলেও খুব সত্যি কথাটা একবার বলতেই হয়, ছোটবেলার বন্ধুর কোনো তুলনা নেই। একদম একদম। এরা মানে বাবা মায়ের পরেই বা আগেই বা কোথায় পাশাপাশি, কারেক্ট। মানে আমরা বাবা মায়ের অ্যাবসেন্সে এরাই বাবা মা হয়ে যায়। একদম। আমরা তো কেজি স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি, সৌম্য আমার কেজি ঠিক, স্কুলের ঠিক। বন্ধু আর কি। ঠিক, তো ও অনেক কিছুই হয়তো আমার ব্যাপারে মনে রেখেছে, হ্যাঁ, যেটা হ্যাঁ। আমিই ভুলে গেছি। ঠিক কথা, সো ইটস আ রেভেলেশন ফর মি অলসো, ঠিক। যে গানের
ওই কফি হাউস খালি আজকে আমার ভালো লাগছে না, ঠিক স্কুলের রেসেসে আমি গিয়েছি, ঠিক তার মানে বোধহয় সেই ছোটবেলায় কোথাও এই গানগুলো ভেতরে ঢুকে গেছে। ঠিক কথা, ঠিক তো কথা। যাই হোক, প্রথম বেলার সং ইন দ্যাট সেন্স। কারেক্ট কারেক্ট। এবং কোথাও বন না থাকার বা বন পাওয়ার একটা আরতি বোধ হয়, কারণ অত ছোট বয়সে এই গানটা ভালো লাগছে। বাবার একটা অবদান, তার কারণ মান্না দিকে শুনতে শিখিয়েছেন, বা মান্না বাবুর যিনি কাকাবাবু ছিলেন, মনে আসছে না, কৃষ্ণচন্দ্র দে, হ্যাঁ কৃষ্ণচন্দ্র দে, কারেক্ট, উনারও হ্যাঁ, অন্ধ ছিলেন, মানে রেকর্ড এনে একটা দিয়েছেন, তো- হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড এনে বাবা বলছেন এই গান শোনো, হ্যাঁ, মহাসিন্ধুর পাঠ, মহাসুন্দর স্বপন যদি মধুরামন, ভক্ষ বিচে ও কল্পনা, হো হো হো। দুর্দান্ত। দুর্দান্ত, মানে ওগুলো তো আজকে মনে পড়েনি, নয়তো এর মধ্যে আসতো ওই মহাসিন্ধুর পার। তবে আজকে যে আড্ডাটা আমি মারলাম তোমার সাথে, কোথাও একটা আমি বোধহয় নিজেকেও রিডিসকভার করলাম। সো আই লুক ফরওয়ার্ড টু আ সিকুয়েল। থ্যাংক ইউ, কেননা থ্যাংক এই ইউ। রিডিসকভারের যে চান্স গুলো, এগুলো সচরাচর আমরা পাই না। ঠিক 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 ঠিক। আহ, ওই দ্য ম্যান ইনসাইড, ম্যান ইনসাইড। ওই যে বললাম তো, ওই কারণেই বললাম যে ইভেন আই উড লুক ফর আ সিকুয়েল। কেননা কথা বলতে বলতে আজ বড্ড ভালো লাগলো তোমার সাথে, শোভনী। থ্যাংক ইউ। তুমি গানগুলো যে আমাকে শোনাচ্ছিলে, আমি এটা এক্সপেক্ট করিনি। দিস ইজ আ প্লেজেন্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ থ্যাংক ফর ইউ, দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এবং সবাই এতজন যারা কমেন্ট করেছেন, রাইট। ইনক্লুডিং আমার কি শরিকে হায়াত নাফিজা জাহান, এবং কোনো একটা জায়গায় বালুকা বেলায় আমাকে জিজ্ঞেস করেছে কার নাম লিখেছি রে হ্যাঁ, বালুকা জানি তো, বেলায়। ওখানে চলছে, চলছে, কিন্তু কোল্ড ওয়ার চলছে ওখানে। আমি তো যাই হোক, দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ, and this is this is love life, also. and this is love, and this is the beauty of life. Exactly. And এই জায়গায় আমি তোমাকে বলতে চাই অনেক ধন্যবাদ আমাকে আবার তোমার সংলাপে নিয়ে আসার জন্য। কথা বলতে ভীষণ ভালো লাগে আমার তোমার সাথে। Thank you. এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলি, দিস ইজ এ কমপ্লিমেন্ট। আমি বড় হয়েছি রেডিও শুনে, আমি টিভি শুনে বড় হইনি। আচ্ছা, হ্যাঁ, একদম। সরি, টিভি দেখে, টিভি অতটা দেখে, হ্যাঁ। বাট রেডিওটা বড্ড শুনতাম। তুমি আমাকে কলকাতা ক মনে করিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। And I go back to my those days. তুমি যে সঞ্চালনটা করো না, এটা কলকাতা কয়ের সঞ্চালন। বাহ, অথেন্টিক। অ্যান্ড কলকাতা ক, কলকাতা খ এবং বিবিধ ভারতী, এর থেকে বেশি অথেন্টিক সার্টিফিকেট না, আর কিছু হতে পারে না। আর কিছু হতে পারে না। না, 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 একদমই না। সো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কিপ ইট আপ মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ। আর ওই মহাসিন্ধুর পারে পরে একবার হবে। একদম, একদম শিওর। শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি অনেক অনেক সবাইকে। শুভেচ্ছা। নমস্কার।